নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকের বিকেলের শো, বিকেলে সাড়ে 4টে থেকে চায়ের সাথে আড্ডা আপনাদের সাথে। আর বলাই আছে, যারা দুপুরের ঘুম ঘুমায় না, তার মানে তারা বিকেল 4টে জেগে থাকবে, ঠিক তাদের জন্য আমাদের এই শোটা। আর আজকে টক শোতে আছে 8348089090-তে, ঠিক। আর আজকের আলোচনা আছে কি, যে এত গরম টেম্পারেচার বাড়ছে, সেখান থেকে কিভাবে বাই হোম রেমেডিস, ঘরোয়া মাধ্যমে নিজের শরীরকে ঠান্ডা রাখা যায়। এবং এই সময় প্রচুর জন্ডিসের টেন্ডেন্সি, প্রচুর, বিশেষ করে এই বেঙ্গলে এসজিওটি এসজিপিটি এত মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে এই সিজনে, যেটা রোধ করার জন্য ছোট ছোট টিপসগুলো থাকবে। তবে তাদের ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে কথা হবে কিন্তু। তাহলে আজকে যারা ঘুমায়নি তাদের জন্য আজকের এই অনুষ্ঠান 8348089090-তে, ঠিক। একদম সরাসরি কথা বলতে পারবেন আজকে, কারণ বিগত 3 দিন আপনাদের সঙ্গে কোনো লাইভে কথা হয়নি, তাই আজকে একদম 4টে থেকে শুরু করেছি, রাত্রি 9টা অবধি একবারে আসবে। এখন 4টের পর্ব শেষ হলে আবার 7টায় আছে, আবার 7টার পর্ব শেষ হলে 7:45 আছে, 7:45-এ, ঠিক। 7:45-এ প্রেজেন্টেশন, আর বাকি এই বিকেলে 4টে শোটাতেই শুধুমাত্র কথা বলার একটা সুযোগ থেকে যায়, ঠিক। তাই যারা আমার পুরনো দর্শক হোক আর নতুন দর্শকই হোক, তারা কলে চলে আসবেন। আবার বলে দিই যে সরাসরি যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি হলো 8348089090-তে, ঠিক। তাহলে আমরা ঘরোয়া উপায়ে আসি। যেমন এখন রাস্তার ধারে ধারে দেখবেন যে আখের রস পাওয়া যাচ্ছে, কিন্তু তার মধ্যে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, শুধু বরফ না, না গরম বলি যে বরফ অ্যাড করতে হবে না, বরফ দেয়া আখের রস খাবেন না, এতে পেট গরম হয়। আখের রসের সাথে বলবেন একটুখানি পাতি লেবু আর পুদিন হারা পাঞ্চ করে দিতে, এইটুকুতেই দেখবেন আপনার পেট এবং শরীর মারাত্মক ঠান্ডা থাকে। কারণ পুদিন হারা শরীর এবং পেটকে ঠান্ডা রাখার একটা ভীষণ দামি ইনগ্রেডিয়েন্টস, ঠিক। দ্বিতীয় হলো, রাস্তার মাঝে মাঝে কোথাও দেখবেন যে দইয়ের ঘোল বিক্রি হচ্ছিল, কিন্তু এখন যেহেতু গরমকাল, বেল পেকেছে, বেলের পানা, টক দই দিয়ে যদি বেলের পানা খাওয়া যায় ঠিক দুপুরে খাওয়া দাওয়ার পরে, কিন্তু এই টাইমটায়, তাহলে কিন্তু আপনার পেট ঠান্ডা থাকার অনেক চান্সেস আছে। পেট ঠান্ডা হচ্ছে না, গরম লাগছে, তার বদলে আপনি গিয়ে যদি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেন, আপনি ভাবছেন হয়তো যে একটা লিমকা, একটা কোক খেয়ে নিই, না, ভুল হলো। কোল্ড ড্রিঙ্কস খাওয়া মানে আপনার পেটটা গরম হবে আরো। অরিজিনালি ঠান্ডা করতে গেলে কতিলা 3 নম্বর, কতিলাকে রাত্রে ভিজিয়ে রাখুন, সকালবেলা ছেঁকে নিয়ে জলটা খেতে থাকুন। আরো আছে মৌরি এবং মিছরি, রাতে ভেজাতে হবে কাঁচের গ্লাসে জলে, সকালবেলা ছেঁকে নিয়ে জলটা পান করুন। তাতে আবার যদি একটুখানি ইসবগুল দেওয়া হয় আরো কাজ করবে, ঠিক। তাহলে এই ধরনের ছোট্ট ছোট্ট রেমেডিস কিন্তু আমাদের মানুষের প্রচুর উপকারে আসে। কেমন? তাই এরকম রেমেডিস নিয়েই আমাদের ম্যাক্সিমাম অনুষ্ঠানই হয়। যে আপনারও কোনো কোনো অসুবিধে হচ্ছে, যেটা ওষুধ নয়, হোম রেমেডির মাধ্যমে কতটা মানুষকে উপকারে পাওয়া যেতে পারে। কারণ ওষুধ কতটা কাজ করবে সেটার ব্যাপারে কিন্তু অ্যাসিওরেন্স দিতে পারবে না কোনো ডাক্তার। কারণ প্যারাসিটামল খেলেই যে জ্বর কমবে কোথাও বলে দেয়া নেই, কোথাও লিখে দেয়া নেই। আমি এমন অনেক পেশেন্টকে দেখিয়ে দেবো যাদের প্যারাসিটামল 1000 খাওয়ার পরেও তার জ্বর কমাতে পারা যাচ্ছে না। তাহলে সবসময় যে প্যারাসিটামল জ্বর কমাবেই এমন কোনো কথা নেই। তার মানে মেডিসিন যে সবসময় কথা বলবে এমন কোথাও লেখা নেই। কিন্তু একটা হোম রেমেডিস, সেটার কোনো বিকল্প হয় না, ওটা আপনার কাজ করবেই, ঠিক। যেমন কিছু রেয়ার হোম রেমেডিস বলি, পদ্ম কাঁটা, হাতের কনুইতে, হাঁটুতে, যারা কনুই ভর রেখে পড়াশোনা করে তাদের হয়, অথবা হাঁটুতে ভর দিয়ে যারা কাজ করে তাদের হয় পদ্ম কাঁটা। জানেন, আপনারা বুঝতে পারছেন। পদ্ম কাঁটার কোনো মেডিসিন আছে আমাকে বলতে পারেন কি? শুনেছেন? বা আপনার বাড়ির পাশে যে ওষুধের দোকানটি আছে, আজকে
সন্ধ্যাবেলা গিয়ে জিজ্ঞাসা করবেন যে দাদা পদ্ম কাটার কোনো ওষুধ হয়, এক কথায় না বলে দেবে। তাহলে এটা তো একটা প্রবলেম, এটা একটা সমস্যা মানুষের। এটা কিভাবে সারানো যেতে পারে? না, আমিও কোনো ওষুধেই যাচ্ছি না। পাতি লেবুকে আড়াআড়ি ভাবে কাটবেন, যেভাবে আমরা কাটি ওইভাবে নয়, ঠিক আড়াআড়ি ভাবে এইভাবে কেটে আমরা যে নুনটা ব্যবহার করি সাদা লবণ, ওই লবণের মধ্যে ডুবিয়ে যেখানে পদ্ম কাঁটা আছে রোজ একটু করে ঘষতে থাকুন, ছেড়ে দিন, আবার পরের দিন, এরকম 4-5 দিন ঘষার পর দেখবেন যে আপনার পদ্ম কাঁটা একদম মিলিয়ে গেছে, কোনো মেডিসিন প্রয়োজন হয়নি। আমি এমন এমন রেমেডিস বলে দিতে পারি, আজকে বলবো যে যেগুলো কোনো এখন অব্দি ওষুধ আবিষ্কার হয়নি, রাইট? যেমন পায়ের কড়া, মাটিতে বসে বসে যাদের কাজ, যারা বাজারে সবজি বিক্রি করে মাটিতে বসে, দেখবেন কোনো একটা পায়ের গাঁটটা গোড়ালির কাছে একদম কালো শক্ত হয়ে গেছে, তাই তো? আচ্ছা, ওটাকে রিমুভ করার কোনো মেডিসিন আছে? একটু খোঁজ নিয়ে দেখবেন তো। আমার মনে হয় না যে আপনি খুঁজে বের করে দেখাতে পারেন। নেই। একদম সহজ জিনিস বলি, 1 চামচ নারকেল তেল নেবেন, 1 চিমটি গন্ধক নেবেন, একটু ফিটকারি নেবেন, আর একটু পেঁয়াজের রস দেবেন ওতে। ফিটকারি, গন্ধক আর একটু পেঁয়াজের রস নারকেল তেলের মধ্যে দিয়ে ওটা মোমবাতির আগুনে গরম করুন। রাত্রে শোবার সময় মোটা করে লাগিয়ে দিন ওই গাঁটের ওপর। পরের দিন সকালে, হয়তো 2-3 দিন দিতে হতে পারে, 2-3 দিন দিন, দরকার হয় 5 দিন লাগান, ফেলে দেবার নেই, যেটুকু বেঁচে থাকলো আবার রেখে দিন পরের দিনে। এইভাবে 4-5 দিন লাগাবার পর দেখবেন ওটা পেঁয়াজের খোসার মতো একদম উঠে গিয়ে একদম নর্মাল স্কিন চলে এসেছে। এরকম রেমেডিজ প্রচুর আছে। কিছু মানুষের রূপোর চেন পড়লে গলার কালশিটে দাগ পড়ে যায়, মানে ওই স্কিনটা সিলভার নিতেই পারবে না। কেন নিতে পারবে না? এই জন্যই যে সব স্কিনে রূপো পরা যায় না, পড়লে ব্ল্যাকিশ স্কিন হয়ে যায়। ওই জায়গার জন্য কি করা যেতে পারে? কোনো ক্রিম, অয়েন্টমেন্ট? নেভার। ওই জায়গার জন্য দাঁতের মাজন, একটুখানি টমেটো আর বেকিং সোডা পেস্ট করুন, লাগিয়ে দিন। ওই কালশিটে দাগ হওয়াটা, এরকম স্কিনে অনেক জায়গায় দেখবেন এরকম কালশিটে দাগ পড়ে, আন্ডার আর্মসে পড়ে, ঠিক না? 2 পায়ের কোল ভাগগুলোতে, কুচকির কাছে কালশিটে দাগ পড়ে। তো ওখানে কিন্তু এই যে রেমেডি বললাম, কি বেকিং সোডা, দাঁতের মাজনে যে পেস্ট হয়, আমাদের যে সেন্ট ফ্রেশ আছে পেস্ট, আর একটু টমেটো বেটে নিয়ে ভালো করে পেস্ট করে মাখার পর আধা ঘন্টা অন্তত রাখতে হবে। এরমভাবে 7-8 দিন লাগাতে থাকুন, কোনো ওষুধ লাগবে না। এই যে রেমেডিগুলো বলছে এগুলো কিন্তু কথা বলে একদম না। আপনি যদি ভাবেন যে ওই স্টেশন প্ল্যাটফর্মে ফুটপাতে পাওয়া যাচ্ছে, তাহলে একটা কিনে নিয়ে বাড়ি আসি, ওতে তাহলে প্রচুর হাজারো রেমেডিজ আছে, ভুলেও না। যদি ফুটপাতে রেমেডি দেখে ডাক্তারি করা যেত, তাহলে ওই ফুটপাতে যে হারমোনিয়াম শিক্ষা, তবলা শিক্ষা, গিটার শিক্ষা আছে, আজ অব্দি কেউ হারমোনিয়াম বাজাতে পারেনি ফুটপাতের বই পড়ে, কেউ তবলা বাজাতে পারেনি আর গিটার বাজাতে পারেনি। তাহলে সুতরাং সব শিক্ষার জন্য একটা গুরুর দরকার আছে। বই পড়ে সবসময় সব বিদ্যা অর্জন করা যায় না, তাহলে গুরু বলে কোনো শব্দ থাকতোই না আমাদের পৃথিবীতে। তাহলে আরো আমরা কিছু রেমেডিস দিয়ে যাব। এবার জানিয়ে রাখি, আগামী 8ই মে আমরা শিলিগুড়ি থাকছি। নর্থ বেঙ্গল থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে বিশেষ করে বলা যে অবশ্যই যেন নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে নেবেন। এই নাম্বারে কল করে নিলে বলতে হবে আপনাকে যে আপনি শিলিগুড়ি চেম্বারে দেখাতে চান, ঠিক?
তাহলে আজকে লাইভ অনুষ্ঠান আছে, আবার জানিয়ে দিই একবার। হয়তো অনেকে মনে করছেন যে রেকর্ডিং চলছে না, আজকে একদম জলজান্ত বসে আছি আপনাদের সামনে। ঠিক তো না, বিশ্বাস না হলে টিভির পর্দায় একটু চিমটি কেটে দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই যে হ্যাঁ আমি সরাসরি বসে আছি। আর তার জন্য নাম্বার দেওয়া আছে 8348089090। ঠিক এই নাম্বারে কল করলে আপনার সঙ্গে এরকম রেমিডিজের অনেক অনেক গল্প হবে আমাদের। নমস্কার, কেউ আছেন কলে? হ্যালো, বলুন। কেন বলুন, বলুন, ঢোক গেলছেন কেন বলুন। দাঁড়ান, আমি সরাসরি আমি টিভি থেকে বেরিয়ে আসছি, মা জননী, আমি টিভি থেকে বেরিয়ে আসছি, আপনি হ্যাঁ রেডি থাকুন, আসছি। মানে এর থেকে সরাসরি হচ্ছে না, আমাকে বেরিয়ে এসে কথা বলতে হবে। স্ক্রুটা আছে না পড়ে গেছে, কি বলে একে। ঠিক আছে, যাই হোক, আপনি খেয়ে দিয়ে হয়তো আজকে বোধহয় বৌমা রান্নাবান্নায় লঙ্কা বেশি দিয়ে দিয়েছিল, একটু উত্তেজিত আছে মাথা, তাই না? যাই হোক, আমরা আবার পরের নাম্বারে যাব। 8348089090 যে নাম্বারটি দেখছেন, ওই নাম্বার আপনার সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে কথা হতে পারে। ঠিক তো, হ্যালো, বলুন। নমস্কার, হ্যালো, বলুন। শুনতে পাচ্ছি আমি, বলুন। আমার না অবশ হয়ে যায়, তো বাদ ঝিলমিল করে অবশ হয়ে যায়, কিন্তু আপনার ওই বাতকুলার টক আর অশ্বগন্ধা খাচ্ছি। খেয়ে যান, খেয়ে যান, বন্ধ করবেন না, ওটা ভালো রেজাল্ট আছে। বাতকুলান্তক, অশ্বগন্ধা, অশ্বগন্ধাটা 800 পাওয়ারের হলে আরো ভালো হয়। নার্ভের জন্য ওইটুকু যথেষ্ট। হ্যাঁ, ওর থেকে আরো বেশি হলে আরো অন্য প্রোডাক্ট আছে, বলে দেব। বৃহৎ বাদ গজাঙ্কুশ বটিকা। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, বলুন। হ্যালো, হ্যালো স্যার, আমি যে সেই কালকে ফোন করেছিলাম না, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। হ্যাঁ স্যার, আমি সেই ফোন করছি। আচ্ছা, আপনি বলেছিলেন অ্যালার্জির ওষুধ খেতে, আর অ্যালার্জির ওষুধ আমার স্বামী গিয়ে নিয়ে এসছে, কিন্তু ওই ওষুধ দোকানি বলেছে এই ওষুধ রাত্রি ছাড়া খাওয়া যাবে না। সেই জন্য মধুকে ফোন করেছিলাম, মধু বললো যে তাহলে তুমি কি 7 দিন না ওষুধ খেয়ে কি বসে থাকবে, তাহলে তুমি এক কাজ করো, একটা টাইম এই ওষুধগুলো খাও, রাত্রে যেহেতু খেতে বলেছেন হচ্ছে ওইটা রাত্রিবেলা শুধু খেয়ে নিবে। আর স্যার আমি বলছিলাম যে রাত্রিতে তো এই যে রসরাজ রস বা এই যে মনোপুষ্টি দিয়েছেন, ওটা আমি খেয়েই ওই অ্যালার্জির ওষুধটা খাবো তো স্যার, তবে তো আমার একটা টাইম হচ্ছে। আর স্যার ওই মধু বলছিল ওই জয়েন্ট টেক্স তো কোথাও পাওয়া যায়নি, সে আমাকে রুঠা প্লাস দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওগুলো একই কম্পোজিশন আছে, কাজ করবে, অসুবিধা নেই। আচ্ছা, আমার তো স্যার ওই অর্থ বুস্টার আছে, তাহলে কি অর্থ বুস্টারের সঙ্গে ওই ইরোভিস না কি একটা ওষুধ আছে না, ইরোভিস মায়ো? হ্যাঁ হ্যাঁ, ইরোভিস মায়ো, ওটা তো আমি স্যার 2টা পাতা খেয়ে নিয়েছি, একটা বাদে 10টা করে থাকে। আরো খেতে হবে, চলবে আরো। খাওয়া হয়ে গেছে, তারপরে এই অসুস্থতার জন্য আমি আর খেতে পারিনি। তো ওটা, আর আমি তো আগেও আপনাকে বলেছিলাম স্যার, আমি আপনাকে দেখানোর আগে 3 মাস ওই ওষুধগুলো খেয়েছি, ওই ক্যালসিয়াম ওষুধগুলো। তো আমি আবার ওইটা, আমার যদি অ্যালার্জিটা একটু কমে যায়, আমি কি আবার কন্টিনিউ খেতে পারবো স্যার? পারবেন, কন্টিনিউ খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যালার্জি যাতে না বেড়ে যায় তার জন্য একবার করে খান, কারণ সবে শুরু হয়েছে তো। ওকে, তাহলে নেক্সট আসা যায় 8348089090-তে। যারা ঘুম থেকে উঠে পড়েছেন তাদেরকে আবার নিমন্ত্রণ কার্ড পাঠিয়ে দিলাম যে আপনিও আপনার সমস্যা নিয়ে খোল করতে পারেন, কারণ এই ধরনের টক শো পশ্চিমবাংলার অনেক কম চ্যানেলেতেই হয়, আর এত ক্লিয়ারিটি রেখে
এত হোম রেমেডিজ নিয়ে না, এটা একমাত্র মায়া টিভিতে হয়। কেমন? তাই মায়া টিভির দর্শকটা একদম বাঁধা, আমাদের এই সময়গুলো একদম পুরো স্টপেজ এক একটা। এই সময় কেউ যারা মায়া টিভির ভক্ত আছে তারা অন্য চ্যানেলে কোথাও চ্যানেল ঘোরাবেই না, তারা এখানেই থাকবে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, ডাক্তারবাবুর সাথে কথা বলতে কোন নম্বরে ফোন করবো? হ্যালো, কি দরকার বলুন তো আপনার ডাক্তারবাবুর সাথে? হ্যাঁ কি দরকারটা কি আপনার? আমার ব্যাপার, আমি তো ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। তাহলে ডাক্তারবাবুকে কল করুন, আপনি আমাকে কেন বিরক্ত করছেন বারবার? উফ, তাহলে খাওয়া দাওয়া হয়নি দুপুরবেলা নাকি? ঘুমিয়ে পড়ুন গিয়ে। ঘুম থেকে উঠে আবার ডাক্তারবাবু 7টার সময় আসবে, এখন আসবেন নেই ডাক্তারবাবু। আপনার জন্য টিভি থেকে বেরিয়ে না ভেঙে বেরিয়ে আসা সম্ভব না আমার পক্ষে। ঠিক, আপনি গিয়ে আবার খেতে ঘুমিয়ে পড়ুন আজকে। এখন আর কথা হবে, সেই সন্ধ্যে 7টায় আপনার সাথে কথা হবে। কোথায় ছিলাম আমরা? তো এই বিকেল 4টের শো, বিকেল 4টের শোতেই একটা সুযোগ থাকে যে সরাসরি কথা বলা যায় একদম পরিষ্কার। কারণ এই 4টের শো কোনো প্রেজেন্টেশন রাখি না, কারণ প্রেজেন্টেশন থাকলে আবার মাঝখানে কোনো ওই মাথা ব্যথা পা ব্যথা নিয়ে ফোন নিয়ে এন্ট্রি নিয়ে নিল, তখন পুরো টপিকটা চেঞ্জ হয়ে যায়। সো আই ডোন্ট ওয়ান্ট চেঞ্জ দ্য টপিক। একটা রেশিও চলছে সেখানে মাঝখানে, যে জন্য আমি আর কোনো 7:45 শোয়ে ফোন রিসিভ করি না। বাট এই যে দুটো শো আছে বিকেল 4টে থেকে এবং সন্ধ্যা 7টা থেকে, এই দুটো শো টক শো থাকে। কেমন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। বারাসাত? বুঝলাম না, ফোন করেছেন কেন বলুন? কি সমস্যা নিয়ে ফোন করবেন? তাহলে এখন অপেক্ষা করুক সন্ধ্যে 7টা অবধি। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলছি, ডাক্তারবাবুর সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলছি আমি, বলুন। টিভির ঘর থেকে বাইরে আসুন, টিভির ঘর থেকে বাইরে আসলে কথাটা শুনতে পাবেন, নাহলে শুনতে পাবেন না। ঠিক, পশ্চিমবাংলার মানুষ দামি ফোন কিনছে, স্মার্টফোন, আর বাকি সব লোকেরা যারা কিনছে তারা আনস্মার্ট। এবার স্মার্টের সঙ্গে এই আনস্মার্টের কম্বিনেশনটা কেমন হয়েছে বোঝে নেইবার, মানে ফোনটা সোজা ধরে না উল্টো ধরে সেও জানে না সে, বাট তবু ধরে ফেলেছে। পাশের বাড়ির কাকিমাকে দেখাতে হবে না এত বড় একটা ফোন কিনেছি ডাইনোসরের মতো। তো যাই হোক, এখন তো হাতে হাতে সবারই ফোন, ব্যবহার জানি আর না জানি, পকেটে একটা অ্যান্ড্রয়েড থাকতে হবে, তাই তো? হ্যাঁ নমস্কার, বলুন। হুম, বলছিলাম যে আমার একটা বাম্পাটা মানে ওই হাঁটু নিচের থেকে একদম তালু পর্যন্ত অবস্থা আছে। হুম, তো স্যার একটু কাইন্ডলি যদি একটু বলতেন আর কি। অশ্বগন্ধা খান দিনে 2টো করে, দিনে 2টো করে অশ্বগন্ধা, আর কিছু লাগবে না। অশ্বগন্ধা ভালো ব্র্যান্ডের নিলে যথেষ্ট ভালো কাজ করে। এবার সস্তা ফুটপাতে জিনিস টাইগার বামের সাথে বিক্রি হচ্ছে, বিষহরি তেলের সাথে বনগালোকালে বিক্রি হচ্ছে অশ্বগন্ধা। ওই অশ্বগন্ধা ভেবে আবার ভাববেন না যে ওই অশ্বগন্ধা তো সকালে খেলাম ট্রেনে যেতে যেতে। ভালো ব্র্যান্ড কোম্পানির অশ্বগন্ধা নার্ভের জন্য মারাত্মক কাজ করে এবং তার সাইড এফেক্ট অনেক কম। কারণ ক্লাসিক মেডিসিনে এখন যদি আপনাকে বলে দিই যে হ্যাঁ বাত গজাঙ্কুশ বটিকা খান, সেটা স্যুট নাও হতে পারে, কারণ আপনাকে তো দেখিনি এখন অবধি আমি। তবে অশ্বগন্ধাটা সবাই ইউনিভার্সাল প্রোডাক্ট একটা। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি। কি ভেবে বলবেন? কালকে বলবেন? কবিতা বলবেন? কোনটা? হ্যাঁ কি কবি লিখে এনেছেন? দেখে দেখে বলবেন। বুঝতে পারিনি আসলে, আমি ফোন করি না তো। আচ্ছা ডাক্তার বলছি, আমার থাইরয়েড আছে, আমার ধরুন 3-4 বছর ধরে আমার ওষুধ খাচ্ছি, নর্মালি আছে, কিন্তু তার শুধু আমার এরকম অসুবিধা হচ্ছে, মানে বুক ধরপড় করে,
তারপরে কোনো কাজে মন লাগছে না, তারপরে ইয়ে হচ্ছে, তখন মানে মন খারাপ হয়ে যায় যখন তখন। ঠিক ঠিক ঠিক, আপনি একটু কাউকে নিয়ে মানালি ঘুরে আসুন। হ্যাঁ, কাশ্মীর অবধি যেতে হবে না, মানালি অবধি যান, ওখানে ভালো ওয়েদার, ওখানে গিয়ে একটু বেরিয়ে আসুন। আমি গরিব মানুষ বোধেরই বেশি বেড়াতে পারে, ট্রেনে উঠে পড়ুন, টিটি কোনো টিকিট চাইবে না, এমনি পৌঁছে দেবে আপনাকে। ঠিক, মন খারাপ করছে আপনার, কি করবেন বলুন? মানালি এখন ভীষণ ভালো জায়গা মন ভালো করার জন্য, আপনি যান ঘুরে আসুন। বাবা ওই ফোন করে বলে দিলেই হলো, এবার কি তার ওষুধ বলবো? আপনি আপনার মন খারাপ করছে বলে তার ওষুধ বলে দিতে হবে, তাই তো? এর থেকে ভালো ওষুধ নেই, আমি যেটা বলে দিলাম। মানালি গিয়ে আবার 4-5 দিন থেকে আসবেন না, গিয়ে আবার পালিয়ে আসবেন না। ঠিক, এরম পকেটে পয়সা নিয়ে এরম প্রচুর ভব ঘুরে আছে, কিন্তু তাদের লাগে না পয়সা। যাবো ঠিক করেছে মানে বেরিয়ে পড়ুন। গরিব মানুষ বলে আবার কি, বেড়াতে গেলে কি বড় লোক হতে হয় নাকি? প্রচুর বড় লোক বাড়িতে বসে আছে, দেখুন। মন ভালো করার জায়গা। বলুন। হ্যালো, কে? এই পাকিস্তান থেকে বলছি, আবুল কালাম আজাদ। পছন্দ হয়নি? টিভির শোয়ে ফোন করে সে আবার বলছে কে। হ্যালো, নমস্কার ডাক্তার বাবু। নমস্কার, আমি মুর্শিদাবাদ জম্মু থেকে বলছি। বলুন। বলছি যে স্যার, আমার ওই হাঁটুর মানে ব্যাকে, হ্যাঁ, ফুটবল খেলতে গিয়ে লেগে গেছিল। আজ 12-13 বছর হচ্ছে, কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি, কিছুতেই ভালো হচ্ছে না স্যার। তা আয়ুর্বেদ বাকি আছে, 16 কলা পূর্ণ করো। হ্যাঁ, আয়ুর্বেদটা বাকি আছে, 16 কলা পূর্ণ করে নিও। স্যার আমি কি করে যাবো, তো সেটাই তো চিন্তা সবাই করছি। যেভাবে আসছে, যেভাবে মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসে, আপনি সেইভাবেই আসবেন। হ্যাঁ, তো কোন জায়গায় গেলে সুবিধা হবে তার স্যার? জন্য নিচের নাম্বারে কল করুন, ওরা বলে দেবে আপনার বাড়ি থেকে কোনটা সুবিধা হবে। কিন্তু স্যার যন্ত্রণা 24 ঘন্টা একই রকম করছে এখনো। তো তার জন্য ওষুধ খেতে হবে, তো ওষুধ না খেলে আর হবে মাঝে মাঝে না। করছে। ওষুধটা না খেলে সারবে কি করে? নিক্যাপ ব্যবহার করতে হবে, সিস্টেমে আসতে হবে। সিস্টেমে এলে সবই হবে। বলতেন সাময়িক ওষুধ। না না, আপনি কি আজকে সকাল অবধি ঘুমাতে পারছিলেন না? আমাকে দেখে কি উত্তেজিত হয়ে উঠলেন যে এক্ষুনি সেরে যেতে হবে? এতদিন গেছে, আরো 10 দিন গেলেও যেতে পারবে, তাড়াহুড়ো করে লাভ নেই। এক্সরে করতে হবে না এমনি যাবো? কি এক্সরে করতে হবে না এমনি যাবো? এক্সরে লাগবে, এক্সরেটা করে নিয়ে আসা উচিত আছে। হ্যাঁ, সেটাই আপনাকে জিজ্ঞেস করছি স্যার। এক্সরে লাগবে ঠিক আছে, নমস্কার। সাইড থেকে এবং ফ্রন্ট থেকে। হ্যালো। হ্যালো ডক্টর স্যার। হুম। আচ্ছা, আমার ডান হাত, এই বাঁ হাতটা, বাঁ হাতের নখগুলো আর দু পায়ের নখগুলো কেমন উঠে উঠে যাচ্ছে। ডান হাতেরটা ঠিক আছে। আপনার সোরিয়াসিস হচ্ছে, মানে সোরিয়াসিস। নষ্ট হয়ে গেছে। সোরিয়াসিস হচ্ছে আপনার শরীরে, স্কিনে এবার বড় ধরনের অসুখ আসবে আপনার। ঠিক, তাই সোরিয়াসিসের কিন্তু এটা প্রায় 5-7 বছর ধরে আছে। আরো যাবে, আস্তে আস্তে স্কিনে প্রবলেম ধরে যাবে, নখগুলো উঠে যাবে, কাঠের গুঁড়োর মতো সব উঠে যাবে ভেঙে ভেঙে। তো ওইখানে সোরিয়াসিসের ট্রিটমেন্ট করান। সোরিয়াসিসের ট্রিটমেন্ট করে এমন কোনো ডাক্তার আপনার বাড়ির পাশে থাকলে তার কাছে যান, কেমন? হ্যাঁ, নমস্কার। হুম। ডাক্তার বলছেন? হ্যাঁ, আমিই বলছি, বলুন। ডাক্তারবাবু, আপনাকে একটু কথা জিজ্ঞেস করবো, ভালো করে একটু শুনুন না। আমি আপনাকে দেখাতে চাই। হ্যাঁ, দেখাতে চাই। আপনি আমাকে অনলাইনে দেখাতে কি করতে হবে একটু বলবেন? নিচের নাম্বারে আছে, ওই নাম্বারে কল করে নিন। নিচের নাম্বারে কল করলে ওরা বলে দেবে? হুম। হ্যাঁ, আমি যদি আপনাকে দেখাই তারপরে ওষুধ ওই নাম্বারে কল করে নিন, তাহলেই হবে। নিচে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, ওই হেল্পলাইন নাম্বারে। ঠিক আছে, তাহলে এমনিভাবেই কিন্তু আমাদের বিকেল 4টে শোটা জমে ওঠে, কিন্তু ঘুমিয়ে পড়লে কি করে হবে? কারণ 7:45 যে শোটা হয় ওখানে ঢোকা যায় না, এত ভিড় থাকে। সন্ধ্যে 7টায় আর একটা চান্স আছে, কিন্তু সেটা আবার আধা ঘন্টার জন্য। কিন্তু এই বিকেল 4টে থেকে একটা লং টাইম আপনারা কিন্তু নিজেদের কথা নিজেরা জিজ্ঞেস করতে পারেন। এবার আপনারা যদি ঘুমিয়ে থাকেন তাহলে জীবনও ঘুমিয়ে যাবে। এত ঘুম কিসের? দুপুরে যারা ঘুমায় তাদের জীবনও ঘুমিয়ে গেছে। হ্যাঁ, নমস্কার, বলুন। আর দমদম সেন্টারে এখন সোম, বুধ, শুক্র, রবি, এবং যাদের বাড়িতে
সিরিয়াস রোগী আছে, মানে হসপিটালেও নিয়ে যাবার মতো অবস্থা নয়, আবার বাড়িতে রাখার মতো অবস্থা না, তাহলে তাকে কোথায় নিয়ে গিয়ে রিলিভ করানো যায়? কারণ আমাদের দমদম ডে কেয়ার সিস্টেম নিয়ে ওখানে এমন মুমূর্ষু রোগী এলে আমরা 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ভর্তি রাখি রোগীকে। ওটা আলাদা ডিপার্টমেন্ট, এবং ওখানকার জন্য আলাদা ডক্টরও আছে, নার্স আছে, আয়া আছে, সব রাখা। ওইখানে সকাল থেকে বিকেল 5টা অবধি ভর্তি থাকবে, তারপর ছুটি, আমাদেরও ছুটি, রোগীরও ছুটি। তাই এরম যদি সিরিয়াস রোগী থাকে আপনাদের বাড়িতে, আপনারা কিন্তু সরাসরি এসে রিসেপশনে জানাবেন দমদমে যে অ্যাডমিশনের প্রয়োজন আছে। বাস 6 ঘন্টা থেকে 8 ঘন্টা অ্যাডমিশন। এবার ভাবছেন খরচা কত? নার্সিংহোমের মতো 30,000 40,000 না, 2,500 থেকে 3,000 টাকার মতো ম্যাক্সিমাম, সমস্ত মেডিসিন দিয়ে অ্যাডমিট রেখে এভরিথিং, ডক্টর ফিজ, ওখানে তো আলাদা ডক্টর আছে, বোঝা গেছে? কারণ ওইটুকু জায়গা সামলে দিতে পারলে আপনাকে একটু, আপনি দেখবেন আস্তে আস্তে এবার নর্মাল হতে শুরু করেছেন। কারণ এই যে মারাত্মক যন্ত্রণা, উঠতে পারছেন না, নড়াচড়া করতে পারছেন না, এই রোগীগুলোকে বাড়িতে নয় সরাসরি নিয়ে চলে আসুন কষ্ট করে, এনে সকাল সকাল ঢুকবেন এবং 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ভর্তি রাখুন, তারপর ছুটি করে নিয়ে যাবার সময় আমাদের আয়ুর্বেদ যে প্রেসক্রিপশন করে দেওয়া হবে সেই মেডিসিনগুলো খাওয়া শুরু করুন। আপনি দেখবেন 15 দিনের মধ্যে একদম ফ্রুটফুল রেজাল্ট। ঠিক, এগুলো ম্যানেজ, এ ডক্টর ক্যান ম্যানেজ, অনলি ম্যানেজ, উই ক্যান নট কিওর। পৃথিবীর কোন রোগকেই ডক্টররা কিওর করতে পারে না, বাট দে ক্যান ম্যানেজ। বুঝে গেছে? এই ম্যানেজটাই দরকার আছে। পৃথিবী যত বড় তাবড় ডাক্তারই হোক, কিওর করে দেবো কোনো রোগকে নিয়ে না, এইটা বলা যাবে না। কেন? এটা পারা যায় না, বাট উই ক্যান ম্যানেজ। যে কোনো ডিজিজকে আমরা ম্যানেজ করি, আমরা মেকানিক্সের কাজ করি। বলুন বলুন। ও বাবা, এ তো আবার সেই পাকিস্তান থেকে কল করেছে। গেছে, স্ক্রুগুলো কি পড়ে গেছে আপনাদের নাকি? আমাদের বারাসাতে অনলি 2 days, 2 দিনের জন্য, মঙ্গলবার আর শনিবার। এই 2 দিনে বিকেল 4টে অবধি, আর বিকেল 4টের পর থেকে আমাদের অনলাইন শুরু হয়। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলছি যে অনুষ্ঠানটা হচ্ছে ডক্টর সেনের ওইখানে? হ্যাঁ, ওইখানে। আচ্ছা, ওই যে উলুবেড়িয়ার নাম্বারটা দেখাচ্ছে, ওখানে যোগাযোগ করতে হবে ওই নাম্বারে? আপনি যদি উলুবেড়িয়ার লোক হন তাহলে উলুবেড়িয়ার নাম্বারে যোগাযোগ করবেন। আমি আন্দুলের, কিন্তু উলুবেড়িয়ার প্রপার জায়গাটা জানি না, তো ওই জন্য আমি এই নাম্বারটা টিভিতে দেখাচ্ছি বলে আমি দেখি একবার করে ওটা। ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যালো, ডাক্তারবাবু। বলছি আপনাদের টিভিতে দেখে বলছি যে আমার সুগার কি একবারে সেরে যাবে? তা তো বলতে পারবো না। টিভিতে কি দেখেছো? এই সুগারে, আপনাদের যে সুগারে দেখাচ্ছে আপনাকে। সুগারে কোথায় দেখলে তুমি? কোথায় দেখলে এখন? আরো পেটুক লেগেদের জন্য না, যা তোমার মতো পেটুক যারা বারবার খেয়ে ফেলে তাদের জন্য না, যারা পেটুক নয় তাদের একমাত্র সারে। তুমি যে এরকম পেটুক খাই খেয়ে বলো সব খেয়ে ফেলো খাবার, তোমার দ্বারা সারা হবে না। তুমি তো সারাদিন খেতেই ব্যস্ত। যারা খেয়ে নেয় তাদের জন্য নয় এটা। সুগার কন্ট্রোল তাদেরই হবে, সেরে যাবে তাদেরই যারা নিজেকে কন্ট্রোল করতে পারে। যারা খাই করছে সারা দিন, এই খেলো আবার খেয়ে আবার কি খাবে চিন্তা করছে, তাদের জন্য সুগার কেন কোনো রোগই সারে না। যাই হোক, উত্তেজিত হয়ে যাও না। সুগার সেরে যাবে তাদের জন্য যারা নিজেকে কন্ট্রোল করতে পারে। তোমার মতো পেটুক লোকেদের নয় এটা। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ, প্রভু, আমি হুগলি থেকে
থেকে বলছিলাম। বলুন। মানে আমার সমস্যাটা হচ্ছে আমার ভাইকে নিয়ে। আমার ভাই দীর্ঘদিন একটা ওরাল সমস্যায় ভুগছে, মানে দাঁত মাড়ির সমস্যায় ভুগছে দীর্ঘদিন ধরে। আজকে ধরুন হয়ে গেল 10-12 বছর কি 14 বছর এরকম। প্রবলেমটা আপনাকে একটু বলি, কিছু নয়, আগে গুটখা খেত, ওই গুটখা খেয়ে তো দুটো দাঁতের মাঝখানে ঢুকে যেত, সবসময় পরিষ্কার করতো, আর ব্রাশ ট্রাশ সবকিছুই সব ঠিকঠাক করতো। হঠাৎ করে ব্যথা শুরু হলো সেই জায়গাটায়। যে ব্যথা শুরু হতে নুন জল গরম জল এই সমস্ত নিয়ে গার্গল করলো, ডাক্তার দেখালো, ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার ওষুধ দিয়েছিলেন, ভালো হয়ে গেছিল, কিন্তু বর্তমান সেইটা বহন করে আসছে। এখনো সেই মাড়ি ব্যথা ভালো হয় না, সবসময় যেন মাড়ি ব্যথা করে, দাঁত যেন একটু মুভিং মতো হয়ে গেছে। এবং আমি ওরাল ম্যাগিলোফেশিয়াল সার্জনকেও দেখিয়েছি, ডেন্টিস্টকেও দেখিয়েছি, সবাই বলছে না না ওটা কিছু না কিছু না, কিন্তু দাঁত যেন একটু বেঁকেও গেছে। আর যে ব্যথাটা দুটো দাঁতের মাঝখানে যে মাড়ির যে ব্যথাটা কিছুতেই নুন জল গরম জল সবকিছু নিয়েও পুরোপুরি কিওর হচ্ছে না, একটা মিশমিশে ব্যথা সবসময় থেকে যাচ্ছে। এটা আজকে চলছে ডাক্তারবাবু 12 থেকে 14 বছর। মানে এটা নিয়ে গেলে আপনার কাছে আপনি কিছু কি নিদান দিতে পারবেন ডাক্তারবাবু? বায়োপসি করেছো? না না না। কি কি ডাক্তার দেখিয়েছো? খালি পেন কিলার খাওয়া? ডেন্টাল ডাক্তার দেখিয়েছে, ওরাল ম্যাগিলোফেশিয়াল সার্জন দেখিয়েছে। ঠিক আছে, নিয়ে এসো পেশেন্টকে আগে, আর যা যা রিপোর্ট করা আছে। আচ্ছা, দাঁতের ছবি টবি অনেক কিছু করা আছে। ব্লাড টেস্ট গুলোও লাগবে। আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু এটা কিওর হতে পারবে? কেন, আমি বাবা মহারাজ? আমায় দেখে কি বাবা মহারাজ মনে হচ্ছে যে তুমি গল্প বললে আমি গল্প শুনে বলে দিলাম আয় বাবা চলে আয় কিওর হয়ে যাবি? ডাক্তারটা কি সেই জিনিস? না না সেটা নয়। তাহলে এসে কথা বলো। 10 বছর ধরে ওনাকে নিয়ে ঘষাঘষি করছো, এসে কথা বলো, যে তার দেখার পরে তারপর জিজ্ঞেস করবে এই কথাটা। ঠিক? আমি এখনো দেখিনি, বাবা মহারাজ নই, ওই ঢিল মারা ডাক্তার নই তো, আমি আন্দাজে মেরে দিলাম আয় বাবা সব চলে আয় না, এটা মেডিকেল সায়েন্স। ঠিক? হ্যাঁ নমস্কার, লাস্ট কল। কতক্ষণ বাকি আছে ঘড়ি কাটা? কি বলছে? লাইটটার জন্য বয়ে যাচ্ছে না। হ্যাঁ বলুন। এ বাবা, আবার আপনি কল করেছেন? আপনি সারবেন না বললাম তো। সুগার এগুলো পেটুক রোগীদের জন্য নয়। উফ, আপনি যে দুপুরে ভাতটা নিয়ে বসেন, ও তো বেড়াল ডেঙে হতে পারে না 1 নম্বর। তারপরে আপনি এই গাছের কলা, এই পাকা পেয়ারা, আবার পাকা আম উঠেছে, আপনি কাউকেই ছাড়ছেন না। আমার হঠাৎ কেন, বেশ তো চলছিল সুগার নিয়ে, আপনি হঠাৎ কেন আমাকে দেখে কেন হঠাৎ ইচ্ছে হলো যে সুগারটা থেকে সারতে হবে? যে নাম আছে চলুক, আপনি খেয়ে যান। কিছু মানুষ তো আছে যারা পৃথিবীতে খাবার জন্য এসেছে, খাবে আর ঘুমাবে। সবাই তো কাজ করার জন্য আসেনি, তাদের মধ্যে আপনি একজন। কেমন? খেয়ে যান, আপনার জন্য সুগার সারবেন। আপনি বারবার বলছি তো, এটা যারা পেটুক নয়, যারা নিজেকে কন্ট্রোল করতে পারে খাওয়া থেকে, তারাই একমাত্র সুগার থেকে মুক্তি পেতে পারে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বলুন। না, ঢোক গিলছে। ঠিক আছে থাক। তাহলে সুগার, ডায়াবেটিস 2 এটা এমন একটা অসুখ, প্রথম দরকার নিজেকে আগে ভাবতে হবে যে হ্যাঁ আমি সুগার থেকে মুক্তি পাবো। যদি ভাবনাটা না আসে মাথায়, ওষুধ খেয়েও কাজ হবে না। দ্বিতীয় কথা, যেটুকু খাদ্য তালিকা দিয়ে দেব সেটাকে মেনটেন করতে হবে। মেনটেন না করে আপনি ইনসুলিন নিলেও আপনার রেহাই নেই, অকালে চলে যাবেন। ঠিক ছুঁচ ফোটাতে ফোটাতে চলে যাবেন পুরো সকাল সকাল। তাই সুগার এমন একটা ডিজিজ যে মানুষকে খুব সকাল সকাল ওপরে ডেকে নেওয়া হয়। তাই এটা থেকে যদি আপনি নিজেকে না বোঝাতে পারেন যে হ্যাঁ এটা থেকে মুক্তি পেতে হবে, তাহলে আপনার কপালে দুঃখ আছে। আবার যদি বলেন যে না তাহলে ইনসুলিন চালু করে দেবো, ইনসুলিন নেব, তাহলে তো আরও দুঃখ আছে কপালে। কারণ ইনসুলিন ওই ছুঁচ ফোটাতে ফোটাতে একটা সময় দেখবেন না ছুঁচ ফোটাবার জায়গা নেই, তখন কি করবেন? ডাক্তাররা ইনসুলিনটা শুরু করতে পারে। ওই ডাক্তারকে গিয়ে বলুন তো, আমাদের পশ্চিমবাংলায় একটা ডাক্তার আছে যে ইনসুলিনটা বন্ধ করাতে পারে? কারো 40 বছর বয়সে ইনসুলিন ধরিয়ে দিয়েছে, সেই ভদ্রলোক যদি আরো 40 বছর বাঁচে, তাহলে আগামী 40 বছর পেটে ছুঁচ ফোটাবার জায়গা পাবে তো?
তাহলে যে ডাক্তার দিল তাকে ইনসুলিনটা, সে কি ডাক্তারিটা শিখেছে, অঙ্কটা শেখেনি? যে এই মানুষটা আর কতদিন বেঁচে থাকতে পারে, ছুঁচটা ফোটাবে কোথায়, মাথায় দেবে নাকি ইনসুলিন শেষে? না না, 10 থেকে 20 বছর ইনসুলিন নেবার পর আর জায়গা পাবেন তো। তাহলে এই জন্য বলা যে ইনসুলিন বা ওই হাই ডোজেস মেডিসিন নিয়ে সুগারটাকে একটু কমিয়ে থাকা মানে আপনি আনন্দ করে 4টে সিঙ্গাড়া খেয়ে নিলেন, না, এ নাম আনন্দ করার কোনো মানে হয় না। তো যাই হোক, হ্যাঁ, কেউ আছেন কলে? হ্যালো। হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু, আমি সোদপুর থেকে বলছি। হ্যাঁ, বলছি আমার হাতের তালু প্রচন্ড চামড়া ওঠে, আর চামড়া ওঠার আগে লাল লাল দানা দানার মতো গোটা হয়, যেটা খুব ব্যথা করে। আর চামড়া ওঠে, এমন চামড়া ওঠে যে হাত ফেটে রক্ত বেরোনোর মতো পরিস্থিতি হয়ে যায়। পাম সোরিয়াসিস বলে বাবা এটাকে, পাম সোরিয়াসিস। পি সরোলিন বলে একটা তেল পাওয়া যায়, ওটাকে লাগানো শুরু করো আপাতত এখন। তারপর সোদপুরে আমার যে চেম্বার আছে ওখানে দেখিয়ে নিতে পারো। সোদপুর থেকে তেমন কিছু দূর না, মধ্যমগ্রাম, চলে আসতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনার কাছে গেছিলাম আগে। এটা পাম সোরিয়াসিস, তো এটাকে প্রশ্রয় দিও না। হাত থেকে ওটা পায়ের ছেটোয় চলে যাবে, আবার বডিতে হবে না, এ শুধু হাতের ছেটো আর পায়ের ছেটোতেই থাকে। আর শীতকাল এলে ফেটে একদম রক্ত বেরোবে পুরো। এটাকে সারিয়ে নাও, পাম সোরিয়াসিস ভালো না। মানে হাতটা দেখতে বিশ্রী হয়ে যাবে। বাড়িতে কেউ এলে পি সরোলিন অয়েল ওটা এখন লাগাতে থাকো, তারপর যেদিন আসবে খাবার ওষুধ দিয়ে দেবো আমি, ঠিক আছে? যখন দিনের যে কোনো সময় লাগাতে পারবো? হ্যাঁ, ঘুম থেকে উঠে একবার আর স্নান করার পরে একবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে মঙ্গলবার শনিবার এই দুটো দিনই কিন্তু একমাত্র আমাদের বারাসাত চেম্বারে অনলাইনে কথা বলা হয়। আর বাকি যারা ওষুধ নেবার জন্য ভাবছেন, বারাসাত চেম্বার প্রতিদিন খোলা আছে। ওষুধ নেবার জন্য প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি আমাদের মেডিসিন কাউন্টার খোলা থাকে, শুধু বৃহস্পতিবার ছাড়া। তাই যাদের মেডিসিনের প্রয়োজন হচ্ছে, নিয়ে এসে ওষুধ নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছেন, কিন্তু মঙ্গলবার বা শনিবার সময় হচ্ছে না, বারাসাত চেম্বারে প্রতিদিন আমাদের মেডিসিন কাউন্টার খোলা থাকে। আপনি সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে এসে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, হ্যালো, বলুন। বলুন। দেখতে দেখতে সময়সীমা পার। এমনিভাবেই একটা একটা করে শো চলে যাচ্ছে, প্রতিদিন বিকেল 4টে এমনিভাবে চলে আসি, কিন্তু রোজ হয়ে ওঠে না। মাঝের মধ্যে দমদম থেকে ফিরতে দেরি হয়ে যায়, কারণ ওখানে তো পেশেন্ট প্রেশার অনেক। আর বিকেল 4টেতে মঙ্গলবার শনিবার কনফার্ম থাকলো। এর মাঝখানে অন্যান্য ডেটের মধ্যে যেটা সময় পাবো অবশ্যই 4টে চলে আসবো পুরো টক শোয়ের জন্য। সন্ধ্যা 7টায় কিন্তু যে আধা ঘন্টা শো থাকে একটা, সেটাই কমপ্লিট টক শো আছে, যে 4টায় না হলে সন্ধ্যা 7টায় হবেই টক শো, ওই জন্য দুটো টাইম নেওয়া আছে। আর 7:45 থেকে ডেলি কোনো না কোনো দুর্ধর্ষ কিছু প্রেজেন্টেশন অ্যাবাউট ডিজিজ, ঠিক আপনাদেরই বিভিন্ন রকম অসুখ বিসুখ নিয়ে উইথ প্রেজেন্টেশন শো থাকে, মানে আপনার উঠে যেতে ইচ্ছা করবে না এমন কিছু প্রেজেন্টেশন থাকে। তা আজকেও আছে সন্ধ্যা 7টা এবং 7:45। ঘড়ি কাটা কি বলছে, শেষ হয়েছে? তো লাস্ট কল। হ্যাঁ, বলুন বলুন। হ্যালো। এখনো মুখস্থ করে আসেনি, কি বলবে ওটা? আগে পড়াশোনা করে নিয়ে মুখস্থ করে তারপর এসো, ফোন ধরে বসে থাকলে তো হবে না বাবা। তো আজকের লাস্ট আবার আরেকবার অ্যানাউন্সমেন্ট করে দিই আমরা, যে আগামী 8 তারিখ শিলিগুড়ি আবার আসছি। তাই যারা নর্থ বেঙ্গল থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আজকে নিচের দুটি নাম্বারে, ওই দুটি নাম্বারে যে কোনো একটিতে কল করে দিন এবং
অবশ্যই ফোন করে জানাবেন যে শিলিগুড়ি চেম্বারে দেখাতে চান। কেমন? সময়সীমা শেষ, বিদায় নিচ্ছি আমরা আজকের জন্য।